আগামী নবজাগরণ বা রেনেসাঁ এবং মানবতাবাদ নিয়ে আলোচনা করব। নবজন্মের ফলে ইটালিতে যে স্বাধীন ও উন্নত মানসিক পরিমণ্ডল গঠিত হয়, ধীরে ধীরে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি ইংল্যান্ড পর্যন্ত তার ব্যাপক প্রসার ঘটে। ফ্রান্স, স্পেন, হল্যান্ড, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস প্রভৃতি দেশেও মানুষের স্বাভাবিক চিন্তা জগতে গভীর আলোড়ন দেখা দেয় এবং প্রচলিত ধ্যান ধারণার পরিবর্তে এক স্বাধীন ও যুক্তি নির্ভর জীবনাদর্শ প্রতিষ্ঠার জন্য গভীর অনুরাগ সৃষ্টি হয়। ইটালিতে যারা নবজন্মের সূচনা করেছিলেন তাদের হিউম্যানিস্ট বা মানবতাবাদী বলে। মধ্যযুগের পণ্ডিতদের মতে তারা কেবল ধর্মচিন্তাই করতেন না, জীবনের বহুবিধ সমস্যার অনুসন্ধান ও সমাধানের চেষ্টা করতেন। এদের সকল ভাবনার মর্মবস্তু ছিল মানুষ, কিভাবে ও কেমন করে মানুষের জীবনকে আরও সুন্দর, আরও আকর্ষণীয়, আরও উন্নত করে তোলা যায়, এই ছিল তাদের ভাবনা। এদের প্রভাবে প্রাচীন গ্রিক ও ল্যাতিন সাহিত্য ও শিল্পকলার প্রতি গভীর অনুরাগ ও ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। ইটালিতে নবজন্মের ইতিহাসে দান্তে, পেত্রাক, বোকাচ্চিও ও ম্যাকিয়াভেলি ছিলেন অনুরূপ বার্তা বহনকারী। ইটালির কবিগণের মধ্যে দান্তে ছিলেন সর্বশ্রেষ্ঠ। প্রাচীন সাহিত্যের প্রতি জনসাধারণের মনে তিনি গভীর অনুরাগ সৃষ্টি করেছিলেন। তার রচিত ডিভাইন কমেডি এক হাস্যকৌতুক সমৃদ্ধ বিখ্যাত কাব্যগ্রন্থ। পৃথিবীর অধিকাংশ ভাষায় এই গ্রন্থ অনূদিত হয়েছে। ইটালির নবজাগরণের পটভূমিকার তার গভীর প্রভাব লক্ষ্য করা যায়। পেত্রাককে ইটালির নবজাগরণের অগ্রদূত বলা হয়। বাল্যকাল থেকেই ল্যাতিন সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ দেখা যায়। ভার্জিলের ইনিড ছিল তার সবচেয়ে প্রিয় গ্রন্থ। তিনি পশ্চিম ইউরোপের বহু ধর্ম, মন্দির ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 200 প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ করেছিলেন। এগুলি তিনি অতি যত্নের সঙ্গে পাঠ করতেন এবং দেশবাসীর কাছে তার ভাব ও সৌন্দর্যের ব্যাখ্যা করতেন। নিজে গ্রিক ভাষা না জানলেও তিনি প্রতিদিন হোমারের ইলিয়াড ও ওডিসি নামক বইটা, অর্থাৎ তার দুটি মহাকাব্য, গভীর শ্রদ্ধাভরে স্পর্শ করতেন। ল্যাতিন ভাষায় তিনি অনেক কবিতা ও সনেট রচনা করেছিলেন। তার অসাধারণ প্রচেষ্টায় ইতালীয় অধিবাসীরা গ্রিক ও রোমানদের জ্ঞানবিজ্ঞানের প্রতি বিশেষ অনুসন্ধিৎসু হয়ে উঠেছিলেন। তিনি ইটালিতে নবজাগরণের অগ্রপথিক বা পিতা হিসাবে সকলের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। পেত্রাকের বন্ধু বোকাচ্চিও ইটালির আরেকজন খ্যাতিমান সাহিত্যিক ছিলেন। তিনি গভীর অনুরাগের সঙ্গে প্রাচীন পুঁথিপত্র সংগ্রহ করে নিবিষ্ট মনে পাঠ করতেন। তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম দি ডেকামেনন। এই গ্রন্থে আরব্য রজনী ও চসারের ক্যান্টারবেরি টেলসের মতো অসংখ্য সুন্দর সুন্দর গল্প আছে। বোকাচ্চিও তার দেশবাসীর কাছে সর্বদাই প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের গৌরবের কথা প্রচার করতেন। ইতালির আর একজন বিশিষ্ট লেখক ছিলেন ম্যাকিয়াভেলি। আমাদের দেশের চাণক্য বা কৌটিল্যের মতোই তিনি ছিলেন ফ্লোরেন্সের এক বিশিষ্ট কূটনীতিবিদ। কৌটিল্যের অর্থশাস্ত্রের মতোই তিনিও দি প্রিন্স নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই গ্রন্থে তিনি এরূপ অভিমত প্রকাশ করেন যে দেশে সুশাসনের প্রয়োজনে রাজা ধর্মের মূলনীতিও লঙ্ঘন করতে পারেন। তার রচনা ইটালিবাসীদের মনে গভীর দেশপ্রেম ও জাতীয়তাবোধ সৃষ্টি করেছিল। অনেকে তাকে আধুনিক রাজনীতি বিজ্ঞানের জন্মদাতা বলে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রেনেসাঁস বা নবজন্ম কেবলমাত্র ইটালির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইটালি থেকে ধীরে ধীরে পশ্চিম ইউরোপের নানা দেশে নবজন্মের প্রসার ঘটে। মহারানী এলিজাবেথের রাজত্বকালে ইংল্যান্ডে নবজন্মের পরিপূর্ণ বিকাশ দেখা যায়। এরই প্রভাবে ইংরেজি সাহিত্যে চসার, বেকন, স্পেন্সার, শেক্সপিয়ার প্রভৃতি বিশিষ্ট কবি, সাহিত্যিক, নাট্যকারগণের আবির্ভাব ঘটে। মহাকবি শেক্সপিয়ার এই যুগের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তার রচিত নাটকগুলির মধ্যে ম্যাকবেথ, কিং লিয়র, হ্যামলেট, ওথেলো, মার্চেন্ট অফ ভেনিস প্রভৃতি বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ। শেক্সপিয়ার সর্বমোট ৩৭খানি নাটক এবং অসংখ্য সনেট রচনা করেছেন। তার অনেক নাটক ইতিহাসের ঘটনা ও চরিত্র অবলম্বনে রচিত। অকৃত্রিম সহানুভূতি নিয়ে তিনি সর্বস্তরের মানুষের রূপচিত্র অঙ্কন করেছেন। এ যুগের ইংল্যান্ডের আরেকজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন স্যার ফ্রান্সিস বেকন। ইংরেজি দর্শনে তিনি আদি গুরু ছিলেন। বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে তিনি এই মত প্রতিষ্ঠা করেছিলেন যে বিজ্ঞান আলোচনায় বিশ্বাস অপেক্ষা পরীক্ষা ও পর্যবেক্ষণ অধিক গুরুত্বপূর্ণ। এলিজাবেথ যুগের কবিদের মধ্যে অন্যতম এডমন্ড স্পেন্সার। তিনি শেপার্ডস ক্যালেন্ডার, এপিথালমিয়ন, পোথালমিয়ন, দ্য ফেয়ারি কুইন প্রভৃতি সুন্দর সুন্দর কাব্য রচনা করে যশস্বী হয়েছিলেন। জিওফ্রে চসার ইংরেজি কাব্যে ভাব ও সৌন্দর্য সুষমা দান করেছিলেন। ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা রচনা করে তিনি প্রথম জীবনে বিখ্যাত হন। পরবর্তীকালে ক্যান্টারবেরি টেলস বা ক্যান্টারবেরির গল্প লহরী রচনা করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। খ্রিস্টধর্ম সংস্কার আন্দোলনের পথিকৃৎ হিসাবে ডেসিডেরিয়াস ইরাসমাস বিশেষ উল্লেখযোগ্য। তিনি জাতিতে ছিলেন ওলন্দাজ, কিন্তু বেশ কিছুকাল ইংল্যান্ডে বসবাস করেছিলেন। প্রেইজ অফ হোলি নামক গ্রন্থে তিনি যাজকদের স্বার্থপরতা, দুর্নীতি ও ব্যক্তিগত কলুষতার কঠোর সমালোচনা করেছেন। মহাকবি শেক্সপিয়ারের সমসাময়িক স্পেন দেশের বিখ্যাত সাহিত্যিক সারভ্যান্স বহু কাব্য, নাটক, উপন্যাস ও ব্যঙ্গাত্মক সমালোচনা লিখে বিশেষ যশস্বী হয়েছিলেন। তার বিখ্যাত গ্রন্থ ডন কুইক্সোট সর্বকালের পাঠককে আনন্দ দান করে। তিনি ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে হাজার রকমের কুসংস্কারের বিরুদ্ধে কঠোর কষাঘাত করেছিলেন। পঞ্চদশ শতাব্দীর শেষভাগে ফরাসি সাহিত্যে যে বিরাট প্রতিভার আবির্ভাব ঘটেছিল তার নাম ছিল র্যাবেলে। দীর্ঘকাল মাঠে কাটালেও তিনি সর্বদাই সাহিত্য ও বিজ্ঞান চর্চা করতেন। শ্লেষাত্মক সমালোচনার মাধ্যমে তিনি খ্রিস্ট ধর্মের গোঁড়ামির প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে এমন অসংখ্য কবি, সাহিত্যিক, নাট্যকার ও চিন্তাবিদের আবির্ভাবের ফলে শিক্ষিত জনমানস গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। জীবন ও জগৎ সম্পর্কে সকলের মনে গভীর উৎসাহ দেখা দেয় এবং স্বাধীন ও যুক্তিবাদী চিন্তাধারার প্রসার ঘটে। সমাজ জীবনের সকল কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসের বিরুদ্ধে ধীরে ধীরে তীব্র জনমত গঠিত হয় এবং সুপ্ত মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশ ঘটতে থাকে। সাহিত্যের মতোই শিল্প, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলাতে ইটালিতে এক নবচেতনার সঞ্চার হয়। গ্রিক সাহিত্য ও শিল্পচর্চার ফলে লোকের মনে সৌন্দর্যের প্রতি গভীর অনুরাগ জন্মে। শিল্পীরা এই অনুরাগ চিত্রাঙ্কনে ও মূর্তি গড়নে প্রকাশ করতে লাগলেন। পঞ্চদশ শতকে ইটালীয় শিল্পীদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, মাইকেল অ্যাঞ্জেলোর নাম বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া ফ্লোরেন্সের বিখ্যাত শিল্পী চিমাবুয়ে
ও তার শিষ্য যত্ত, রতিসেলি, টিসিয়ান ব্রহ্মাণ্ডে নিজ নিজ শিল্পকীর্তির জন্য বিশেষ যশস্বী হয়েছিলেন। বিখ্যাত ইটালীয় চিত্রকর যত্ত গির্জার ভিজে দেয়ালে রঙের আস্তর বুলিয়ে সেন্ট ফ্রান্সিসের জীবন নিয়ে এক সারি অপরূপ ছবি এঁকেছিলেন। এই জাতীয় ছবিকে ফ্রেস্কো বলে। রতিসেলি অসংখ্য গ্রিক দেবদেবী ও কাল্পনিক ছবি এঁকে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। এর অধিকাংশ ছবি নষ্ট হয়ে গেলেও রতিসেলির আঁকা বিখ্যাত ম্যাডোনার ছবি আজও তার শিল্পকীর্তির সাক্ষ্য বহন করে। লিওনার্দো দা ভিঞ্চি যে শুধুমাত্র স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলাতেই দক্ষ ছিলেন তা নয়, তিনি দর্শন, গণিত, ভূতত্ত্ব ও জীববিদ্যা প্রভৃতি বিষয়ে সুপণ্ডিত ছিলেন। তার বৈজ্ঞানিক প্রচেষ্টার মধ্যে বিমান নির্মাণের প্রয়াস অন্যতম। তিনি নানা রকম বৈজ্ঞানিক যন্ত্রপাতির উদ্ভাবন করেছিলেন, কিন্তু চিত্রশিল্পী হিসাবে তিনি বিশ্ববিখ্যাত হয়ে আছেন। তার আঁকা মোনালিসা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ছবিগুলোর অন্যতম। মোনালিসার রহস্যময় হাসি আজও সকলকে মুগ্ধ করে। তিনি রোম ও ফ্লোরেন্সের বহু গির্জা ও প্রাসাদে নিজের তুলির রেখা অমর করে রেখে গেছেন। ইটালির আরেকজন বিশিষ্ট চিত্রকর ছিলেন রাফায়েল। সে যুগে তিনিই সর্বশ্রেষ্ঠ চিত্রকর বলে সম্মানিত হয়েছিলেন। তার আঁকা মাতা মেরির কোলে যিশুর চিত্রগুলি চিত্রজগতের অমূল্য সম্পদ। মাইকেল অ্যাঞ্জেলোর প্রতিভাও ছিল বহুমুখী। তিনি ছিলেন কবি, চিত্রশিল্পী, স্থপতি ও ভাস্কর। মার্বেল পাথর কেটে তিনি মনোরম মূর্তি তৈরি করতেন। স্থাপত্য শিল্পেও তার দক্ষতা ছিল। রোমের সেন্ট পিটার গির্জার বৃহৎ গম্বুজটি তিনিই নির্মাণ করেছিলেন। এই গির্জাটিকে সুন্দর করে তুলবার জন্য তিনি আজীবন পরিশ্রম করেন। ভেনিসের বিখ্যাত চিত্রকর টিসিয়ান রং ও তুলির সাহায্যে প্রাকৃতিক দৃশ্যাবলীর অনধিক 600 অপরূপ চিত্র অঙ্কন করেন। ব্রামান্তে ছিলেন বিখ্যাত স্থপতি। তিনি রোমের সেন্ট পিটার গির্জা তৈরির পরিকল্পনা রচনা করেছিলেন। ইটালির চিত্রকরদের চিত্রের বিষয়বস্তুও ছিল বহুমুখী। প্রথম দিকে নরক চিত্র, ক্রুশবিদ্ধ যিশু, যিশুমাতা মেরি প্রভৃতি বিষয়ের প্রাধান্য থাকলেও পরবর্তীকালে প্রাকৃতিক দৃশ্য, মাঠে গোচারণ, সৈন্যদের যুদ্ধযাত্রা, ডাক্তারি ছাত্রদের সব ব্যবচ্ছেদ ইত্যাদি বাস্তব জীবনের ঘটনায় নানা বর্ণসহ মনোরমভাবে অঙ্কিত হয়েছিল। জীবন্ত মানুষ ও তার জীবনযাত্রাই হয়ে উঠেছিল তার শিল্পের উপজীব্য। রেনেসাঁসের নতুন ভাবধারা বিজ্ঞানের ক্ষেত্রেও প্রসারিত হয়েছিল। মধ্যযুগে বিজ্ঞান চর্চাকে ধর্মযাজকগণ সুনজরে দেখতেন না, কিন্তু চারুশিল্প ও সাহিত্যের অগ্রগতির সঙ্গে বিজ্ঞানের আলোচনা ও পুরনো ধারাকে ছাড়িয়ে নতুন স্তরে এসে পৌঁছেছিল। এ যুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের মধ্যে প্রথমেই নাম করতে হয় কোপার্নিকাস ও গ্যালিলিওর। তাছাড়া রজার বেকন, হেনসেট ওফেন, সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক, স্যার ফ্রান্সিস বেকন, লিওনার্দো দা ভিঞ্চি প্রভৃতি মনীষীরা বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য যশস্বী হয়েছিলেন। মধ্যযুগের লোকেরা এই বিশ্বাস করতেন যে পৃথিবী বিশ্বজগতের কেন্দ্র এবং সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে। বৈজ্ঞানিক কোপার্নিকাস এই মত অস্বীকার করে প্রচার করলেন যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। অবশ্য চার্চের হাতে শাস্তির ভয়ে তিনি জনসাধারণের কাছে একথা প্রকাশ করতে সাহস পাননি। কোপার্নিকাসের মৃত্যুর পর এই মহাসত্যটি প্রত্যক্ষভাবে প্রমাণ করলেন ইটালির বিখ্যাত বৈজ্ঞানিক গ্যালিলিও। মাত্র 18 বছর বয়স থেকেই তিনি বৈজ্ঞানিক গবেষণায় ব্রতী হয়েছিলেন। কথিত আছে যে তিনি একদিন ধর্মমন্দিরে বসে আছেন, এমন সময় দেখলেন যে একটি দ্বীপের জ্বলন্ত শিখা ক্রমান্বয়ে সমভাবে কম্পিত হচ্ছে। এর থেকেই তিনি জ্যোতির্বিদ্যা পরিচালনার জন্য দোলক আবিষ্কার করলেন। তিনি
দূরের জিনিসকে বড় করে দেখবার জন্য দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে তিনি নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করে সুষ্ঠুভাবে প্রমাণ করলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। কিন্তু রোমান ক্যাথলিক চার্চ এই মতবাদকে অশাস্ত্রীয় বলে ঘোষণা করলে তার উপর নানারূপ নির্যাতন চলতে থাকে। শেষে নিজের মত অসত্য বলে ঘোষণা করে তিনি অব্যাহতি পান। এই যুগে মুদ্রাযন্ত্র আবিষ্কারও রেনেসাঁসের যুগে আরেকটি স্মরণীয় ঘটনা। এই বিষয়ে জার্মানির অবদান সর্বাধিক। জার্মানিতে জন গুটেনবার্গ নামে এক ভদ্রলোক সীসার অক্ষর অর্থাৎ আধুনিক টাইপ প্রস্তুত করেন এবং সেগুলি সাজিয়ে বই ছাপাবার প্রণালী আবিষ্কার করেন। এতে অল্প পরিশ্রমে, অল্প সময়ে এবং অল্প খরচে বই ছাপাবার সুযোগ ঘটল। সর্বপ্রথম বাইবেল ছাপা হলো। এই যন্ত্র আবিষ্কারের ফলে দেশের সাধারণ মানুষ জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিদের ভাবধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেল। এইভাবে ধীরে ধীরে মানবতাবাদীদের আদর্শ ও চিন্তাধারা দেশের সর্বত্র প্রচারিত হওয়ার ফলে দেশময় গভীর আলোড়নের সৃষ্টি হয়। আধুনিক যুগের সূচনা পর্বের এই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ শুধু নয়, রীতিমতো কৌতূহল উদ্দীপকও।